পলক ঝাপটে বলল, তোর সামনে টি শার্ট বা শার্ট খুলতে লজ্জা না লাগলেও প্যান্ট খুলতে লজ্জা লাগবে। ত্রয়ীর কান দুটো গরম হয়ে উঠল। লজ্জালু আওয়াজ ছড়িয়ে পড়ল চোখ মুখ জুড়ে। এই লোক দিন দিন নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। যা খুশি বলে বলছে, কিছু মুখে আটকায় না। না, এখানে আর থাকা যাবে না। তাহলে আর কি কি যে শুনতে হবে কে জানে। ত্রয়ী উঠে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, আমি তাহলে এখন আমার রুমে যাই। শীর্ষ তৎক্ষণাৎ মেয়েটার হাত টেনে আবার বসিয়ে দিল বিছানায়। একটু এগিয়ে নিজের মাথাটা রাখলো ত্রয়ীর কোলে। অতঃপর মেয়েটার হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, যাবি তো? আগে শোন আমার কথা। কি? শয়তানটা এমনভাবে আঘাত এনেছিল, আর একটু হলে আমার ভবিষ্যতে লল বাত্তি চলে যেত। ভাগ্যিস আমি সঠিক সময় সরে গিয়েছিলাম, নয়তো তোর আর এই জীবনে মা ডাক শোনা হতো না। ঠিক এর জন্যই ত্রয়ী এখানে আর বসতে চায়নি। লোকটার মুখ থেকে দিন দিন লাগাম হারিয়ে যাচ্ছে। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, আপনি না দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন। বিয়ের পর সবাই একটু একটু নির্লজ্জ হয়। বিয়ের আগে নির্লজ্জ হলে তো আবার লুচু বলে গালি দিতি, চর থাপ্পড়েরও ভয় ছিল। শিষ্যের কথা শেষ হতে না হতেই দরজায় টোকা পড়ল। সাথে ভেসে এলো পর্ণার কণ্ঠস্বর, ভাইয়া নিচে আয়, মা তোকে খেতে ডাকছে। শিষ্য বিরক্ত হলো, কপাল কুঁচকে জবাব দিল। আর সেই তুই যা। চারদিকে শহুরে ব্যস্ততা, জন মানবের হৈ হৈ রই রই কলরব। মেহের আজও কলেজ বাদ দিয়ে ঘুরতে বেরিয়েছে আলভির সাথে। আজ আর দুজনে কোথাও যাওয়া বা দুজন একান্তে বসে সময় কাটানোর কোনো চিন্তা চেতনা নেই। আজ তারা পরিকল্পনা করেছে বাইকে করে পুরো শহর ঘুরবে, তারপর কোনো রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে বাড়িতে ফিরবে। কিছুটা সময় করাতেই জ্যামে পড়ল আলভি এবং মেহের। ঢাকা শহরের জ্যাম, এই জ্যাম কখন ছুটবে কে জানে। আলভি সম্মুখের দিকে দৃষ্টি দিল। তাদের অভিমুখে যেন গাড়ির মেলা বসেছে। এদিকে আকাশে তেজস্বী সূর্য, গরমে দিশেহারা চারপাশ। স্বল্প সময়েই ঘেমে নিয়ে একসা অবস্থা আলভি এবং মেহেরের। দুজনেই দুজনের মাথার হেলমেট খুলে হাতে নিল। মেহের ব্যাগ থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছতে মুছতে জবাব দিল, একে তো গরম, তার উপর জ্যাম। এই জ্যাম খুব তাড়াতাড়ি ছাড়বে বলে মনে হয় না। আলভিদের পাশে একটি গাড়িতে ছিলেন সরোয়ার চৌধুরী। জ্যামের অবস্থা পরিদর্শকের তাগিদে গাড়ির জানালা খুলে বাইরের দৃষ্টি দিয়েছিল তিনি। চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ তার নজরে পড়ল আলভি এবং মেহেরের দিকে। বিস্মিত হলেন সরোয়ার চৌধুরী। আলভিকে চিনে নিতে খুব একটা বেগ পেতে হলো না তাকে। শিষ্য তার শত্রু। মানুষ নিজের বন্ধুর তুলনায় শত্রুর খোঁজ খবর রাখে অধিক। শত্রুর প্রতিটি পদক্ষেপকে সে শিয়ালের ন্যায় স্থির মস্তিষ্কে পর্যবেক্ষণ করে। সরোয়ার চৌধুরীও তার ব্যতিক্রম নয়। তিনিও শীর্ষ তার বন্ধু এবং তার সাহায্যকারীদের সম্পর্কে ইতোমধ্যে খোঁজখবর নিয়েছেন। সেই সুবাদে আলভিও তার শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত। কিন্তু এই ছেলের সাথে তার মেয়ে কি করছে? আবার দুজন হেসে হেসে কি যেন বলছে। সরোয়ার চৌধুরী বিচক্ষণ মস্তিষ্ক ধরতে পারলেন সবটাই। তার শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল যেন। তার মেয়ে শেষ পর্যন্ত কিনা তার শত্রুর সাথে প্রেম করছে। এর জন্য মেয়ের জন্ম দিয়েছিলেন তিনি, আবার এত আদর যত্ন করে এত অর্থ নষ্ট করে বড়ও করেছেন। সরোয়ার চৌধুরী ক্ষেপে গেলেন। তীব্র রাগ নিয়ে গাড়ির দরজাটা খুললেন আলভি এবং মেহেরের নিকট যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এর মধ্যেই জ্যাম ছেড়ে দিল। সামনের গাড়িগুলো ধীরগতিতে এগুতে শুরু করলো অভিমুখে। সরোয়ার চৌধুরী আর নামলেন না, বসে রইলেন গাড়িতে। যদিও একটু এগিয়ে আবার গাড়িগুলো থেমে গেল, তবে সরোয়ার চৌধুরী আর খুঁজে পেলেন না আলভি এবং মেহেরকে। অসংখ্য গাড়ির মধ্যে কোথায় যেন হারিয়ে গেল আলভির ছোট বাইকটা। দুপুরের তপ্ত রৌদ্র, চারদিকে কেমন একটা গুমোট ভাব বিরাজমান। মেহের পরিকল্পনা অনুযায়ী আলভির সাথে দুপুরের খাবার সেরেই বাড়িতে ফিরল। ফুরফুরে মেজাজে বসার কক্ষে পা রাখতেই গুরু গম্ভীর কণ্ঠে ভেসে এলো, কোথায় গিয়েছিলে তুমি? সরোয়ার চৌধুরী বেশ অনেকক্ষণ বাড়িতে ফিরেছেন। সেই থেকে বসে আছেন বসার কক্ষে, অপেক্ষা মেয়ে আসার। মেয়ে ফিরতেই তার দিকে ছুড়ে দিলেন উক্ত প্রশ্ন। মেহের থমকে দাঁড়ালো। প্রথম দিকে বাবার প্রশ্ন তাকে কিঞ্চিত অপ্রস্তুত করে তুললেও পরক্ষণে আবার নিজেকে সামলে নেয় সে। উষ্টে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বলল, কেন কলেজে? সরোয়ার চৌধুরী উঠে এসে দাঁড়ালেন মেহেরের মুখোমুখি। থমথমে কণ্ঠে বললেন, তোমার কি মনে হয় আমি বোকা, ঘাসে মুখ দিয়ে চলি? মেহের চমকালো, সাথে ভীত হলো তার হৃদয়। তবে কি তার বাবা সব জেনে গেল? কিন্তু কিভাবে? মেহের তবুও আলভির বিষয়টা ঢাকার চেষ্টা করলো। আমতামতা করে বলল, মানে?
তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না বাবা। তানবীরের সাথে তোমার কি সম্পর্ক? মেহের হক চকালো। এর মানে তার ধারণাই ঠিক, সরোয়ার চৌধুরী আলভি এবং তার সম্পর্কে জেনে গেছেন সব। এখন কি হবে? তার বাবা কি এই নিয়ে কোনো ঝামেলা শুরু করবে? মেহের এলোমেলো দৃষ্টি ফেলল, ভয়ার্ত কণ্ঠে বলল। না মানে, না। তপ্ত নিঃশ্বাস ফেললেন সরোয়ার চৌধুরী, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন। কতদিন ধরে চলতেছে এসব? মেহের মাথা নুইয়ে নিল, বুঝল বাবার কাছে আর কিছু লুকিয়ে লাভ নেই, এতে ঝামেলা বাড়বে বই কমবে না। মেহের জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো, একটু সাহস করে বলল। এই কিছুদিন। কিন্তু বাবা, আলফি খুব ভালো ছেলে। তুমি একবার ওর সাথে কথা বলে দেখো, তোমার পছন্দ হবে নিশ্চয়। তোমার ওকে চিনাতে হবে না, ওকে তোমার থেকে আমি ভালো চিনি। মেহের অবাক হলো, চোখে মুখে কিঞ্চিত বিস্ময় ভাব ফুটিয়ে তুলে বলল। তুমি ওকে চেনো? পরপর মেহেরের ওষ্ঠে হাসি ফুটে উঠল, উৎফুল্ল হয়ে বলল। তাহলে তো ভালোই হলো, আমাদের আগে থেকে পরিচয় আছে। শুধু পরিচয় নয়, শত্রুতাও আছে। তুমি জানো না, ও আর ওর বন্ধুদের কারণে আমার কতটা ক্ষতি হয়েছে, আমার ব্যবসায় কতটা লোকসান হয়েছে। এইটুকু বলে থামলেন তিনি, দম নিয়ে ফের বললেন। তুমি আমার মেয়ে হয়ে কিনা আমার শত্রুর সাথে প্রেম করছো, ভাবতেও অবাক লাগছে। এর জন্য তোকে আমি এত বড় করেছি, এত আদর যত্ন দিয়েছি। মানে? তোমার জন্মদিনের দিন অতিথি সেজে ওরা আমার বাড়িতে ঢুকছিল, আমার ব্যবসার গুরুত্বপূর্ণ সব কাগজ চুরি করে নিয়ে গেছে। ফলাফলস্বরূপ লসে পড়তে হয়েছে আমাকে। তাছাড়া ছেলে হিসেবেও ও ভালো না, সারাদিন গুন্ডামি মাস্তানি করে বেড়ায়। কয়েকদিন আগেও কার সাথে যেন মারামারি করেছে। মেহেরের স্মরণে এলো তার জন্মদিনের কথা। সেদিন আলভি এসেছিল তো, ভুলবশত তার কক্ষেও ঢুকে পড়েছিল, সেখান থেকেই তো তাদের পরিচয়। কিন্তু আলভি তার বাবার ব্যবসার কাগজ চুরি করেছে, গুন্ডামি মাস্তানি করে বেড়ায়, এই কথাগুলো বিশ্বাস করতে কেমন কষ্ট হলো তার। তাদের প্রেমটা অল্প কয়েকদিনের হলেও পরিচয় তো বেশ অনেক দিনের। এর মধ্যে মেহের খারাপ কিছু দেখেনি আলভির মধ্যে। মেহের বাবার কথার প্রতিবাদ জানালো, কণ্ঠে জোর দিয়ে বলল। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আলফি এমন ছেলে নয় বাবা। এখন তোমার কাছ থেকে শিখতে হবে কে কেমন ছেলে। ঠিক তেমন নয়, কিন্তু আলফির সাথে আমার পরিচয় বেশ অনেক দিনের। এই এতগুলো দিনের মধ্যে তাকে কখনো আমি খারাপ দেখিনি। সরোয়ার চৌধুরী চোখে মুখে তীক্ষ্ণতা নিয়ে তাকালেন মেয়ের মুখ পানে। মেহেরের মধ্যে তিনি আলভির জন্য অগাধ বিশ্বাস এবং ভালোবাসা টের পেলেন। তিনি বুঝলেন মেয়েকে এভাবে ফেরানো সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, নিজের সন্তানদের সাথে তিনি ঝামেলায় জড়িয়ে তাদের চোখে খারাপ হতে চান না। এমনি সরোয়ার চৌধুরী বাহিরে যেমনই হোক না কেন, নিজের দুই ছেলে মেয়ের নিকট ফেরেস্তা। সরোয়ার চৌধুরী একটু সময় নিয়ে ভাবলেন, কণ্ঠে কোমলতা এঁটে বললেন। আলভিকে আমার সাথে দেখা করতে বলো, তোমার বিষয়ে কথা বলবো। মেহেরের চোখ মুখ চকচক করে উঠল, আনন্দে আত্মহারা হয়ে উঠল তার হৃদয়। সরোয়ার চৌধুরী যে এত সহজে সবটা মেনে নিবে ভাবতেও পারেনি মেহের। মেহের কণ্ঠে প্রফুল্লতা নিয়ে বলল। সত্যি বলছো তুমি? তুমি সব থেকে ভালো বাবা। আমি কালই আলফিকে বলবো তোমার সাথে দেখা করতে। কলেজ শেষে আরফার সাথে কথা বলতে বলতে গেট থেকে বেরিয়ে এলো ত্রয়ী। কাইসার গেটের সামনেই দাঁড়ানো ছিল। ত্রয়ীকে বেরিয়ে আসতে দেখে এগিয়ে গেল তার দিকে, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল। কেমন আছো? ত্রয়ী বিরক্ত হলো, এই লোকটাকে গতকাল সে প্রত্যাখ্যান করলো, শিষ্যের সাথে মারামারি হলো, তারপর আজ আবার এসেছে। এর কি লাজ লজ্জা বলতে কিছু নেই? বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল ত্রয়ীর, কণ্ঠে কিছুটা ঝাঁস নিয়ে বলল। আপনি আবার আজ এসেছেন? কি করব বলো, তোমাকে ছেড়ে যে মন টেকে না কোথাও। না টিকলেও টিকাতে হবে। পারবে না। দেখুন, তুমি দেখো আমাকে কোন দিক থেকে খারাপ আমি। টাকা পয়সা, চেহারা, লম্বা, ক্ষমতা সব আছে আমার, তারপরও কেন তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? একটু ভালোবাসার চেষ্টা করো আমাকে, তুমি চেষ্টা করলেই ভালোবাসতে পারবে। কাইসারের কথার পরিপ্রেক্ষিতে ত্রয়ী কিছু বলবে তার আগেই আরফা মুখ বাঁকিয়ে বলল। জেনা চেহারা, নাম রেখেছে পেয়ারা। কাইসার খেপে গেল, দাঁতে দাঁত চেপে। এই মেয়ে, এই একদম কথার মধ্যে বাম হাত ঢোকাবে না, তাহলে হাতটাই কেটে দেব। আরফার সাথে সাথে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল, কপাল টান টান করে বলল। নেন কাটুন, দেখি আপনার কত ক্ষমতা। কাইসার কটমট করলো আরফার কথায়। এই মেয়েটাকে তার এত পরিমাণ বিরক্ত লাগে, সবসময় তার কথার মধ্যে বাম হাত দেয়।
আর ত্রয়ীটাও এই মেয়েটাকে ছাড়া এক মুহূর্তও থাকে না। কাইসার আরফার হাতটা ঠেলে দূরে সরিয়ে দিল। রোষপূর্ণ কণ্ঠে বলল, দেখো, তোমার সাথে আমি কথা বলতে কিংবা ঝগড়া করতে আসিনি, সুতরাং আমার কথার মধ্যে বাম হাত দিও না। দেব, কি করবেন আপনি? কাইসার দাঁতে দাঁত পিষে একটা নিঃশ্বাস ফেলল, তবে জবাব দিল না আরফার কথার। বরং সে দৃষ্টি দিল ত্রয়ীর দিকে। নিজের রাগকে কিছুটা সংযত করে বলল, আমি তোমাকে ভালোবাসি ত্রয়ী, আমাকে দয়া করে ফিরিয়ে দিও না। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। ত্রয়ীর কেমন যেন খারাপ লাগলো। ভালোবাসা তো কোনো পাপ নয়, আর এটা কখন কার সাথে হয়েছে কেউ জানে না। ভালোবাসা একটি হৃদয় ঘটিত ব্যাপার, আর হৃদয় যে কোনো সময় যে কারোর জন্য স্পন্দিত হতে পারে। এখানে কাইসারের কোনো দোষ নেই, কিন্তু এই মুহূর্তে যদি কাইসারকে ত্রয়ী না থামায়, উল্টো আরও প্রশ্রয় দেয়, তখন তার দোষ হবে। আর তাছাড়া ত্রয়ী বিবাহিত, তার পক্ষে অন্য কোনো পুরুষকে ভালোবাসা সম্ভব নয়। এই কথা যদি কাইসারকে না জানানো হয়, তাহলে হয়তো লোকটা আশা নিয়ে থাকবে। সে ভাববে ত্রয়ী যেহেতু একা, তখন তার সুযোগ আছে। কাউকে এভাবে আশায় রাখাটা উচিত হবে না। ত্রয়ী জোরে একটা নিঃশ্বাস নিল, এরপর কণ্ঠে জোর দিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। আরফা এবং কাইসার দুজনেই চমকালো। আরফাকে এখনো বলা হয়নি তার এবং শিষ্যের বিয়ের কথা। সে চোখ বড় বড় করে তাকালো ত্রয়ীর দিকে, বিস্মিত কণ্ঠে শুধালো, কি তোর বিয়ে হয়ে গেছে? ত্রয়ী উপর নিচ মাথা ঝাঁকিয়ে ইতিবাচক জবাব দিল। কাইসারের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, বুকের ভিতর যেন দহনের আগুন জ্বলে উঠল। নিজের অজান্তেই 2 কদম পিছিয়ে গেল সে। আরফা চোখ বড় বড় করেই ফের শুধালো, কি, কবে, আর কার সাথে? আমাকে তো এর কিছুই জানাসনি। ত্রয়ী মিনমিনে কণ্ঠে জবাব দিল, শীর্ষ ভাইয়ের সাথে হয়েছে এই কয়েকদিন আগে। সে অনেক কথা, তোকে পরে সব খুলে বলবো। কাইসারের স্মরণে এলো শিষ্যও বলেছিল তার সাথে ত্রয়ী বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা কি সত্যি হয়েছে? তার কান অবধি না হয় বিয়ের কথা পৌঁছায়নি, কিন্তু আরফার কানে তো পৌঁছানোর কথা ছিল। ত্রয়ীর প্রাণের বান্ধবী মেয়েটা। কিন্তু আরফার মুখাবয়ব দেখে বা প্রশ্ন শুনে তো মনে হচ্ছে না সে কিছু জানতো। আচ্ছা, এসব শিষ্যের সাজানো নয় তো? তাই হবে হয়তো। শিষ্য নিশ্চয়ই ত্রয়ীকে শিখিয়ে দিয়েছে এই বিয়ের কথা বলতে, আর মেয়েটাও সে শেখানো বলে আওড়াচ্ছে। কাইসার নাক টানল, ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে শুধালো, তুমি মিথ্যা বলছো তাই না? মিথ্যে কেন বলতে যাব? সত্যি আমার শীর্ষ ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। ত্রয়ী কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই কাইসার তেড়ে এলো। 2 হাতে এক প্রকার খামচে ধরল মেয়েটির 2 বাহু, গভীর ক্রোধ নিয়ে বলল, তুমি মিথ্যা বলছো, তোমার কারোর সাথে বিয়ে হয়নি। এই নিশ্চয়ই ওই ওয়েস্ট্রি তোমাকে শিখিয়ে দিয়েছে, তাই বলছো? কাইসারের এই রূপ দেখে আটকে উঠল ত্রয়ী এবং আরফা দুজনেই। সাথে 2 বাহুর ব্যথায় কোকিয়ে উঠল ত্রয়ী। তবুও নিজেকে সামলে মেয়েটা কোনো রকমে উচ্চারণ করলো, না, সত্যি। তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালো না বাসো, অন্য পুরুষের হতে পারো না। আরফা অস্থির হলো। বান্ধবীর এই অবস্থা দর্শনে ভীত হলো তার হৃদয়। দ্রুত সে ত্রয়ীর বাহুতে থাকা কাইসারের এক হাত ধরল, টেনে হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, ছাড়ুন ওকে। কাইসার ফুঁসে উঠল, ছিটা মেরে সরিয়ে দিল আরফাকে, চেঁচিয়ে বলল, তোকে বলেছি না আমাদের মধ্যে নাক গলাবি না, তারপরে বারবার কেন আসিস নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার। কথাটা বলে পরপর সে তাকালো ত্রয়ীর দিকে। মেয়েটার বাহু ছেড়ে এবার একটা হাত ধরলো শক্ত করে, কণ্ঠে কাঠিন্য এঁটে বলল, লাগবে না তোর ভালোবাসা আমার, শুধু তোকে পেলেই চলবে। কাইসার ত্রয়ীর হাত টেনে সামনের দিকে হাঁটা ধরল। ত্রয়ী ভীত হলো, কাইসার তাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে কি লোকটার মনে কোনো খারাপ উদ্দেশ্য আছে? না না, তো এই শিষ্যকে ব্যতীত আর কাউকে ভাবতেও পারে না। মেয়েটার গলা শুকিয়ে এলো, সে নিজেকে কাইসারের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো। ভার্ত কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়ুন বলছি, ছাড়ুন। আরফাও ছুটে এলো, কাইসারের সামনে রুখে দাঁড়ালো সে, অস্থির হয়ে বলল, ছাড়ুন ওকে। আপনি ওকে এভাবে নিয়ে যেতে পারেন না। শিশু ভাইয়া জানতে পারলে কিন্তু আপনাকে জীবিত রাখবে না। কাইসার কেমন যেন উন্মাদ হয়ে উঠল, ধাক্কা মেরে আরফাকে ফেলে দিল মাটিতে, আঙ্গুল তুলে বলল, তোর শিষ্য ভাই আমার কোন বাল ফলাতে পারে আমিও তা দেখে ছাড়বো। তুই শুধু আমার, শুধু আমার। কথাটা বলে কাইসার ত্রয়ীকে টেনে নিয়ে গেল একটা গাড়ির নিকট। ত্রয়ী কেঁদে দিল, অনুরোধের সুরে বলল, আমাকে ছাড়ুন প্লিজ, সত্যি আমার শীর্ষ ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। কোনো অনুরোধ গলাতে পারল না কাইসারের মনকে। ত্রয়ী এবং আরফা দুজনেই চেঁচালো, সাহায্য চাইলো, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এলো না।
এমনি সময়টা দুপুর হওয়ায় তেমন মানুষ ছিল না কলেজের সামনে। আর যে কজন ছিল তারাও কাইসারের ভয়ে গুটিয়ে রইল। কাইসার যে এমপির সাথে থাকে তা এলাকার সবাই জানে। তার ক্ষমতাকেও ভয় পায় তারা। এই মুহূর্তে কেউ কিছু বললে তাদের যদি কোনো ক্ষতি করে দেয় কাইসার, সেই ভয়ে সবাই চুপচাপ দেখলো শুধু পরিস্থিতি। কেউ কিছু বলার সাহস পেল না। কাইসার এক প্রকার টেনে হিঁচড়ে ত্রয়ীকে গাড়িতে তুলল। ত্রয়ীর আকুতি মিনতি অনুরোধ কান্নাকে উপেক্ষা করেই গাড়িটা সাই সাই করে ছুটল অভিমুখে। চিন্তায় ভয়ে দিশেহারা হয়ে উঠল আরফা। এমন পরিস্থিতিতে তার কি করা উচিত ভেবে উঠতে পারল না ঠিক। সে কি এখন শিষ্যকে কল করবে? কিন্তু শিষ্যের নাম্বার তো তার নিকট নেই। আরফা অস্থির দৃষ্টিতে তাকালো এদিক ওদিক। হঠাৎ খেয়ালে এলো রাকিবের কথা। শিষ্য তো রাকিবের ভাইয়ের বন্ধু, ওর কাছে তার নাম্বার থাকতে পারে। না থাকলেও ওর ভাইয়ের কাছে নিশ্চয়ই আছে। আরফা দ্রুত তার কাঁধে ঝুলানো ব্যাগ ঘেটে মোবাইলটা বের করলো। কল করলো রাকিবকে। স্বল্প সময়ের মধ্যেই রাকিব কলটা রিসিভ করলো। ও পাশ থেকে ভেসে এলো। হ্যাঁ আরফা বল। আরফা ইতিউতি করলো না, সরাসরি বলল, ত্রয়ীকে কায়সার তুলে নিয়ে গেছে। তুই যেভাবে হোক খবরটা শীর্ষ ভাইয়ের কাছে পৌঁছে দে। ত্রয়ীকে তুলে নিয়ে গেছে রাকিবের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল মুহূর্তেই। শরীরের তাজা রক্ত যেন টকবক করে ফুটে উঠল। তেজস্বী কণ্ঠে সে বলল, ওই হালার পুত্রের সাহস অনেক বেড়ে গেছে, ওকে তো আছে আমি। এটুকু বলতেই তাকে থামিয়ে দিল আরফা। ব্যস্ত কণ্ঠে বলল, ওকে যা করার করিস, আপাতত খবরটা শীর্ষ ভাইয়াকে দে। রাকিব আর কথা বাড়ালো না। এই মুহূর্তে খুব বেশি কথা না বাড়ানোই উত্তম। তাদের যত দ্রুত সম্ভব ত্রয়ীর কাছে পৌঁছাতে হবে। মেয়েটাকে উদ্ধার করতে হবে, নয়তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর কাইসারও যে খুব ভালো ছেলে তেমনও তো নয়। রাকিব কলটা কেটে দিল। সময় না নিয়ে কল লাগালো শীর্ষের নাম্বারে। কাইসার ত্রয়ীকে টেনে হিঁচড়ে নিয়ে এলো একটি বিল্ডিংয়ের 3য় তলায়। নির্মাণাধীন বিল্ডিংটা। প্রত্যেক তলায় শুধু ছাদ দিয়ে রেখে দেওয়া হয়েছে। ত্রয়ী এই স্থানটা চিনে না, তবে স্থানটা যে তার কলেজ থেকে খুব বেশি দূরে নয় তা বুঝেছে। কাইসারের সাথে আরও জন চারেক লোক এসেছিল। কাইসার তাদের মধ্যে একজন রোগা পটকা তরুণ ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বাস কাজী ডেকে আন এখনই। আদেশ পাওয়ার সাথে সাথে আব্বাস নামক ছেলেটা দৌড়ে চলে গেল। ত্রয়ীর কলিজাটা ধক করে উঠল। কাইসার কাজী ডাকতে কেন বলল? তবে কি এই লোক তাকে এক্ষুনি বিয়ে করার পরিকল্পনা করছে? না না, শিষ্যকে রেখে ত্রয়ী আর কাউকে বিয়ে করতে পারবে না, কিছুতেই না। ত্রয়ীর এক হাত তখনও কাইসারের মুঠোবন্দি। মেয়েটা কাইসারের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর জন্য মশরি শুরু করলো। ফুপিয়ে উঠে বলল, আপনি কেন আমার সাথে এমন করছেন? ছেড়ে দিন আমায় দয়া করে। কাইসার ঘাড় বাঁকিয়ে তাকালো ত্রয়ীর দিকে। শক্ত কণ্ঠে বলল, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি, এনেছি আমার করে নেওয়ার জন্য। আমি বিবাহিত, স্বামী আছে আমার। মিথ্যে বলছো তুমি, আমাকে দূরে সরানোর জন্য মিথ্যা বলছো তুমি। আমি সত্যি বলছি, আমার বিয়ে হয়ে গেছে। কয়েকদিন আগে আমি আর শীর্ষ ভাই যখন আমাদের গ্রামে গিয়েছিলাম তখন বিয়ে হয়েছে আমাদের। কাইসারের হৃদয় জ্বলছে, মস্তিষ্কও বিক্ষিপ্ত। সে এবারে আর নিজেকে ধরে রাখতে পারল না। গভীর ক্রোধে উন্মত্ত হয়ে ত্রয়ীকে এক প্রকার ছুঁড়ে ফেলল ইট কংক্রিটে পড়া মেঝেতে। মেঝেটা পুরোপুরি পাকা না হওয়ায় মেঝের ঘর্ষণে ত্রয়ীর হাত ছুলে গেল। লাল রক্তের দেখা মিলল সে স্থান থেকে। নিমিষেই কাইসারের সকল ক্রোধ হাওয়া হয়ে গেল। অস্থির হয়ে উঠল সে। ছুটে গিয়ে বসল ত্রয়ীর নিকটে। তার হাতটা টেনে নিয়ে ক্ষত স্থানটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, বেশি ব্যথা পেয়েছো? আমি তোমাকে ব্যথা দিতে চাইনি, রাগের মাথায় হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো কোনো মতে শেষ করেই কাইসার ফু দিয়ে দিতে শুরু করলো মেয়েটার হাতে। ত্রয়ীর দৃষ্টি শীতল হলো। নারীর হৃদয় এমনিই কোমল হয়। কাইসারের জন্য তার ভীষণ মায়া লাগছে। কাইসার তো কোনো অন্যায় করেনি, শুধু ভালোবেসেছে। ত্রয়ী একটু সময় নিল, ধীর কণ্ঠে বলল, এমন পাগলামো কেন করছেন বলুন তো? বিবাহিত আমি, আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ভালোবাসা কিংবা আপনার হওয়া। কেন আমার পেছনে ঘুরে নিজে সময় নষ্ট করছেন আপনি? আপনার ভাষ্যমতে আপনার অর্থ, সম্পদ, চেহারা, ক্ষমতা সব আছে। আপনি চাইলেই আমার থেকেও সুন্দরী, শিক্ষিত আর বংশমর্যাদা সম্পন্ন মেয়েকে বিয়ে করতে পারবেন। তাই বলছি, দয়া করে আপনি আমার পেছনে ঘুরে পাগলামো করে সময় নষ্ট করবেন না। ভুলে যান আমায়, নতুন করে কাউকে ভালোবাসুন, তাকে নিয়ে সুন্দরভাবে নিজের জীবনটা সাজান। কাইসার মৃদু হাসলো। ত্রয়ীর হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, চাইলে কি ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া সম্ভব? সত্যি বলতে তোমাকে আমি প্রথম থেকেই যে ভালোবাসতাম তেমন নয়। সে
প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম সেদিন তোমাকে আমার ভালো লেগেছিল, তবে তা ভালোবাসা ছিল না। তারপর জানতে পারলাম শিষ্য তোমাকে ভালোবাসে। আমার ভিতরে একটা জেদ চেপে বসলো ওর কাছ থেকে তোমাকে কেড়ে নেওয়ার, এই ভালোবাসা খেলায় ওকে হারানোর। যেই জেদ থেকেই আমি তোমার পিছু নেওয়া শুরু করলাম, কিন্তু পিছু নিতে নিতে কখন যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেললাম নিজেও জানি না। আমি মানুষটা খারাপ হতে পারে, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি ভালোবাসা কোনোটাই মিথ্যা নয়। তুমি বলছো আমাকে পাগলামি না করতে, আমিও তো পাগলামি করতেই চাইছি না, কিন্তু কিভাবে যেন করে ফেলেছি। তুমি অন্য কাউকে ভালোবাসো, এটা যে আমার সহ্য হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে যেতে চাইছি, বুকের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো কাইসারের। একটু সময় নিয়ে নিজেকে সামলালো সে, দম নিয়ে শুধালো। শিষ্যের সাথে কি তোমার সত্যি বিয়ে হয়ে গেছে? ত্রয়ী দৃষ্টি নুয়ে নিল, ছোট করে জবাব দিল। হুম ভালোবাসো ওকে? হুম কাইসারের আখিদয় কেমন ভরে উঠল, গলা ধীরে এলো, দীর্ঘশ্বাস ফেলে বলল। ওর সাথে বিয়ে না হলে তুমি ভালোবাসতে আমাকে? এই প্রশ্নের উত্তর ত্রয়ী কি দেবে ভেবে পেল না। শিষ্য যদি তার জীবনে না আসতো, সেদিন গ্রামবাসীরা মিলে যদি তাদের বিয়ে না দিত, তবে আদৌ সে শিষ্যকে ভালোবাসতো কিনা তা তার জানা নেই। ত্রয়ী স্বাভাবিকভাবেই জবাব দিল। জানি না। তাচ্ছিলের হাসি হাসলো কাইসার, ধরা গলায় বলল। জানো না? আচ্ছা, শীর্ষের জায়গায় যদি আমি হতাম, তুমি আমার হতে, আমায় ভালোবাসতে, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? তুমি কেন আমার হলে না ত্রয়ী? কেন আমায় ভালোবাসলে না? ত্রয়ীকে কাইসার তুলে নিয়ে গেছে, প্রায় ঘন্টা 2 অতিবাহিত হয়েছে। শিষ্য, আলভি, রবি, রাকিব, নয়ন এবং আরফা হন্য হয়ে খুঁজছে মেয়েটাকে। আলভি, রবি আর নয়ন ত্রয়ীকে খুঁজতে গেছে একদিকে, শিষ্য, আরফা এবং রবি খুঁজছে কলেজের আশপাশের এলাকায়। তবে মেয়েটার কোনো খোঁজ এখনো অবধি তারা কেউই পায়নি। ত্রয়ীকে কাইসার তুলে নিয়ে গেছে সংবাদটা শিষ্যের কানে পৌঁছাতেই দিশেহারা হয়ে উঠেছিল সে। এখন খুঁজে না পেয়ে নিজেকে কেমন পাগল পাগল লাগছে। কাইসারের প্রতি রাগও লাগছে, সাথে ত্রয়ীকে হারিয়ে ফেলার ভয়ও হচ্ছে। কাইসার তার শত্রু, যদি শত্রুতার জের ধরে ত্রয়ীর কোনো ক্ষতি করে দেয়, সে তাহলে শিষ্যের কি হবে? ত্রয়ীকে ব্যতীত সে কিভাবে বাঁচবে? শিষ্যের গলায় শুকিয়ে এলো, অস্থির হলো হৃদয়। মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট উঠবে বোধ হয়। শিষ্যের এমনি শ্বাসকষ্টের সমস্যা নেই, তবে মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়লে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করলে এমন হয় মাঝে মাঝে। শিষ্য এই অবস্থায় আর এগুতে পারল না, বুক চেপে বসে পড়ল রাস্তার মধ্যে। শিষ্যকে বসে পড়তে দেখে ব্যস্ত হলো রাকিব এবং আরফা। তারা ছুটে গিয়ে ধরল শিষ্যকে। রাকিব অস্থির হয়ে বলল। কি হয়েছে আপনার ভাই? বুকে ব্যথা করছে নাকি শরীর খারাপ লাগছে? শিষ্য ঢোক গিলল, জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ডানে বামে মাথা নাড়ালো। শিষ্য নিজের কষ্টের কথা প্রকাশ না করলেও রাকিব এবং আরফা বুঝে নিল। রাকিব সোজা হয়ে দাঁড়ালো, এক বোতল পানি কেনার উদ্দেশ্যে তাকালো আশেপাশে। হঠাৎ তার নজর আটকালো পাশেই একটা বিল্ডিংয়ের অভিমুখে। ওটা আব্বাস না? সাথে হুজুর ধাঁচের একটি লোকও আছে। আব্বাসকে চিনে নিতে খুব একটা কষ্ট হলো না রাকিবের। কাইসারের সাথে এই লোকটাকে বেশ অনেকবারই দেখেছে সে। রাকিব দ্রুত শিষ্যের দিকে তাকালো, তাড়াহুড়ো করে বলল। ভাই ওইদিকে দেখেন, আব্বাস, ওই কাইসারের দলের লোক। শিষ্য তাকালো অভিমুখে, নিজের অসুস্থতা কষ্ট ভুলে সাথে সাথে দাঁড়িয়ে গেল সে। ছুটে গেল আব্বাসের দিকে, ঝড়ের বেগে তার কলারটা চেপে ধরল, চেঁচিয়ে বলল। আমার ত্রয়ী কোথায়? কাইসার ওকে কোথায় নিয়ে গেছে? আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল আব্বাস। শিষ্যকে দেখে ঘাবড়ে গেল ভীষণ, আমতা করে বলল। আমি জানি না। শিষ্যর সাথে সাথে একটা খুশি বসালো আব্বাসের গাল বরাবর। বেচারা ছিটকে পড়ল নিচে। শিষ্য ঝুঁকে বেচারা চুল ধরে টেনে তুলল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে ফের চেঁচিয়ে শুধালো। ত্রয়ী কোথায়? শেষবারের জন্য জিজ্ঞেস করছি, বল ত্রয়ী কোথায়? আব্বাস ঠুক গিলল, এলোমেলো দৃষ্টি ফেলে ফের বলল। আমি সত্যিই জানি না ত্রয়ী কোথায়। জানিস না তাই না? তবে এইবার জানবি। শিষ্য বেশ জোরে সরেই লাথি দিল আব্বাসের পেটে। ব্যথায় বেচারা চিৎকার করে উঠল, শুয়ে পড়ল নিচে। শিষ্য তবুও থামল না, একের পর এক লাথি দিতে শুরু করলো আব্বাসের শরীরে। সাথে উন্মাদের ন্যায় বারবার একই প্রশ্ন আওড়াতে লাগলো। ত্রয়ী কোথায়? বল ত্রয়ী কোথায়? আব্বাস মার খেলো কতক্ষণ। সে কাইসারের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়নি, কিন্তু এখন আর কোনো উপায় নেই। এখনো যদি সে মুখ না খুলে, তাহলে হয়তো শিষ্য তাকে মেরেই ফেলবে। এইটুকু মারেই ব্যথায় শরীরটা অবশ হয়ে আসতে চাইছে।
আব্বাস ব্যথায় কাতরাতে কাতরাতে বলল। বলছি আমি সব বলছি, তবু আমাকে আর মারবেন না দয়া করে। শিষ্য থেমে গেল। আব্বাসের মাথার চুলগুলো শক্ত হাতে টেনে ধরে বলল। বল তাড়াতাড়ি। কাইসার এখনো আগের মতোই বসে রয়েছে ত্রয়ীর অভিমুখে, তার হাত ধরে। ত্রয়ী বেশ অনেকবার নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে কাইসারের হাতের বাঁধন থেকে, তবে তার পুরুষালী শক্তির সাথে পেরে ওঠেনি। ত্রয়ী অনেক বুঝিয়েছে লোকটাকে, কিন্তু লোকটা যেন তার কোনো কথা মানতেই নারাজ। ক্রমেই কেমন উন্মাদ হয়ে উঠছে কাইসার। তার চোখের কোটর ঘেঁষে নোনা জলের চিকন স্রোতের দেখা মিলেছে। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না। কাইসারের আঁকি দয়াও হয়তো কম কষ্টে অশ্রুবিন্দুরা জায়গা করে নেয়নি। ত্রয়ী বিশ্বাস করে কাইসারের ভালোবাসা মিথ্যা নয়, কিন্তু সেও বা কী করবে? সে বিবাহিত এবং স্বামীকে ভালোবাসে, তার স্বামীও তাকে ভালোবাসে। কাইসারের ভালোবাসা যতই সত্যি হোক না কেন, সে ত্রয়ী এবং শিষ্যের মধ্যে তৃতীয় ব্যক্তি ব্যতীত আর কিছুই নয়। কাইসার এক হাতের উল্টো পিঠে নিজের চোখের অশ্রু মুছল, ভেজা গলায় বলল। তোমার একটা কেন 5টা বিয়ে হোক, 10 বাচ্চার মা হলেও আমার তোমাকে মেনে নিতে কোনো সমস্যা নেই। তুমি শুধু একটিবার বলো তুমি আমাকে ভালোবাসো শিষ্য, কেন পুরো দুনিয়ার সাথে আমি লড়ে যাব তোমার জন্য। শিষ্য রাকিবরা তখনই এসে উপস্থিত হলো সেখানে। শিষ্য শুনল সবটাই, সাথে সাথে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল তার। গভীর ক্রোধে ফেটে পড়ল ভিতরটা। কত বড় সাহসী কাইসারের! একে তো তার বউকে তুলে নিয়ে এসেছে, তার উপর এখন ফুসলিয়ে তার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শিষ্য চোয়াল শক্ত করে এগিয়ে এলো কাইসারের দিকে। কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই লাথি বসালো কাইসারের এক পাশ থেকে। হুঙ্কার ছেড়ে বলল। তুই কোন সাহসে আমার বুকে তুলে এনেছিস? তোকে পর আমি সাবধান করেছি, শুনিসনি? তোর জীবনের মায়া নেই না? মরার জন্য খেপেছিস? আকস্মিক আক্রমণে তাল সামলাতে পারল না কাইসার। সে কাত হয়ে পড়ল মেঝেতে, ঘাড় বাঁকিয়ে তাকালো পাশ ফিরে। তবে শিষ্যকে দেখে খুব একটা পরিবর্তন দেখা গেল না তার ভিতরে, বরং বেশ শান্ত ভঙ্গিতেই উঠে দাঁড়ালো সে। ওষ্ঠ বাঁকিয়ে বলল। জানতাম তুমি আসবে, তবে এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। পরপর কাইসার তার চোখ মুখ শক্ত করে তুলল। আদেশি সুরে তার সাথে আসা লোকদের বলল। ধর হারামির বাচ্চাকে, ওকে আজ আমি শেষ করে তবেই ক্ষান্ত হব। কাইসারের আদেশ পাওয়ার সাথে সাথে 3 জন ব্যক্তি 3 দিক থেকে চেপে ধরল শিষ্যকে। শিষ্যের শরীর এমনি কিছুটা অসুস্থ, গতকালকের ক্ষতগুলো এখনো তাজা। সে পেরে উঠল না 3 জন পুরুষের শক্তির সাথে, তবুও নিজেকে মুক্ত করার বেশ চেষ্টা চালালো। কটমট করে বলল। আমাকে ছাড় বলছি, নয়তো তোদের জন্য কিন্তু খুব খারাপ হবে। রাকিবা অনেক চেষ্টা করলো শিষ্যকে ছাড়ানোর, কিন্তু পারল না। কাইসার বাঁকা হাসলো, এগিয়ে এসে চেপে ধরল শিষ্যের কলার। তাচ্ছিল্যের স্বরে বলল। আগে তুই তো ছাড় পা, তারপর দেখা যাবে কার খারাপ হয়, আমার নাকি তোর। শিষ্যের 2 পাশ থেকে ধরে রেখেছে কাইসারের লোকেরা, কিন্তু মাথাটা তো মুক্ত। শিষ্য নিজের মাথা দ্বারা বেশ জোরে সোরে একটা টাক দিল কাইসারের মাথায়। হুঙ্কার ছেড়ে বলল। একবার ছেড়ে দিয়ে দেখ আমাকে তোর কি হাল করি। শিষ্যের আকস্মিক আক্রমণে কাইসার 2 কদম পিছিয়ে গেল। গাঢ়ভাবে মাথায় আঘাতটা লেগেছে তার। ব্যথায় মাথাটা ঝিমঝিম করে উঠেছিল, চোখের অভিমুখে ঝাপসা হয়ে গিয়েছিল কিছুটা সময়ের জন্য। কাইসার ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল। শালার তেজ শেষ হয় না, আমার হাতে বন্দি হয়ে আমাকেই মারতে আসো। কথাটা বলতে বলতেই কাইসার একটা লাথি বসালো শিষ্যের পেট বরাবর। আটকে উঠল ত্রয়ী। নিজের চোখের সামনে স্বামীকে মার খেতে দেখে সহ্য করতে পারল না সে। হৃদয় অস্থির হয়ে উঠল, কণ্ঠনালী ভেঙে এলো কান্নায়। কাইসার আরেকটা লাথি দিতে একটু এগিয়ে যেতেই ত্রয়ী দৌড়ে এসে তার পায়ে পড়ে গেল। ফুপিয়ে উঠে বলল। ওনাকে মারবেন না দয়া করে, উনি ব্যথা পাবেন, এমনি ওনার শরীরে অনেক ক্ষত। কাইসার থেমে গেল, হৃদয় ভারী হয়ে উঠল তার, শরীরটা যেন ভেঙে এলো। নিজের প্রিয় রমণীর কণ্ঠে অন্য পুরুষের জন্য কষ্ট, অনুনয়, কাতরতা নিশ্চয়ই কারো পক্ষে সহ্য করা সম্ভব নয়। কই একটু আগে যখন শিষ্য তাকে মারলো তখন তো ত্রয়ী ছুটে এলো না, অথচ শিষ্যের শরীরে একটু আঘাত করতেই ছুটে এসেছে, অনুনয় করে তাকে আঘাত করতে নিষেধ করছে। কাইসার হাঁটু গেড়ে বসলো ত্রয়ীর অভিমুখে, ধীর কণ্ঠে বলল। আমি পুনর্জন্মে বিশ্বাসী নই, তাই এই জন্মেই তোমাকে পেতে চেয়েছিলাম। তোমার রঙে আমি আমার জীবনকে সাজাতে চেয়েছিলাম, অথচ তুমি আমার হলে না। এইটুকু বলে থামলো কাইসার, কাতর কণ্ঠে ফের বলল। আমি কি শিষ্যের থেকে খুব বেশি খারাপ ছিলাম তুই? তাহলে তুমি আমার কেন হলে না? ততক্ষণে রবি, নয়ন, আলফি এবং তাদের দলবল এসে উপস্থিত হয়েছে সেখানে। তারা এসেই সবাই মিলে শিষ্যকে ছাড়িয়ে নিল কাইসারের লোকদের থেকে। ছাড়া পেয়ে শিষ্য ফুঁসে উঠল আরো, তেড়ে গিয়ে লাথি বসালো কাইসারের পিঠে। কাইসার মুখ থুবড়ে পড়ল মেঝেতে, তবে বলল না কিছুই। কেন যেন তার কিছু বলতে ইচ্ছে হলো না, আর ইচ্ছে হলো না শিষ্যের সাথে কোনোরূপ যুদ্ধে জড়াতে। বুকের ভেতরটা ভীষণ জ্বলছে,
এই মুহূর্তে তার হৃদয়ের ব্যথা নিকট শিষ্যের এই বাহ্যিক আঘাত যেন কিছুই নয়। শিষ্য গভীর ক্রোধ নিয়ে ফের লাথি বসালো কায়সারের শরীরে। রোষপূর্ণ কণ্ঠে বলল, মরার শখ জেগেছে না? আমার সামনে আমার বুকে ভালোবাসা বলিস? মরার শখ জেগেছে না?